28 জুলাই বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন এডিটর স্পিকে জানিয়ে দেব শিরোনাম। রামপাল প্রকল্প বন্ধের দাবিতে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। টিয়ারশেল ও লাঠি পেটায় কয়েকজন আহত। জামাত সহ 19 শরিককে আপাতত বাদ রেখে নতুন ঐক্য করার চেষ্টায় বিএনপি, কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ। গণমাধ্যমকে আরো শক্তিশালী ভূমিকা রাখার তাগিদ সাধারণ মানুষের, সংবাদে বস্তুনিষ্ঠতাকে গুরুত্ব দেওয়ার দাবি। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ উদ্যোগে বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ সহ 7 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি পড়ে শোনান কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। জানান কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ সুন্দরবনের জন্য ক্ষতিকর এমন সব প্রকল্প বাতিলের আহ্বান। মাননীয় প্রধানমন্ত্রী যে ভারতীয় এনটিপিসি বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে, সেই ভারতের আইন অনুযায়ী 25 কিলোমিটারের মধ্যে বনাঞ্চল যদি থাকে, যদি নগর থাকে, যদি অভয়ারণ্য থাকে, যদি জাতীয় উদ্যান থাকে, তাহলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা যায় না। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শুরু হয় বিক্ষোভ মিছিল। মৎস্য ভবন ও শাহবাগে 2 দফা পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। শাহবাগ মোড়ে চলে সড়ক অবরোধের চেষ্টা। বাধা উপেক্ষা করে বাংলা মোটরের দিকে এগুতে চাইলে পুলিশের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। লাঠিচার্জে আহত হয় বেশ কজন। এই রাস্তার নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এটা তাদেরকে আর অবসর হতে দিইনি। আমরা চেষ্টা করেছি তাদেরকে এখান থেকে ডিসপাস করে দেওয়ার। এর প্রতিবাদে 30 জুলাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় কমিটি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি। স্বাগত জোনায়েদ সাকি। আমরা একটু জানতে চাই যে আজকে আপনাদের একটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এবং এই কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। সামগ্রিকভাবে বাধার ব্যাপারটাও আমরা জানতে চাইব, কিন্তু মূল যেই বিষয়টি, যে কর্মসূচিটি কি কারণে হচ্ছিল এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র কেন আপনারা চান না, সেই বিষয়গুলো যদি একটু প্রথমে জানি। ধন্যবাদ আপনাকে। এটা আসলে ইতিমধ্যে প্রায় সকলেরই জানা যে সুন্দরবনের অদূরে রামপাল বিদ্যুৎ প্রকল্প হচ্ছে এবং বাংলাদেশ ভারত একটা যৌথ প্রকল্প হিসেবে এই প্রকল্পটি হচ্ছে। আমরা বলে এসেছি এবং বৈজ্ঞানিক তথ্য এবং সমস্ত দেশপ্রেমিক বিশেষজ্ঞরা দেখিয়েছেন যে এখানে যে বছরে 47,20,000 টন কয়লা পূর্বে, তার ফলে যে নানান ধরনের বিষাক্ত দ্রব্য তৈরি হবে, এটা পুরো সুন্দরবনের যে প্রাণবৈচিত্র্য ইকোসিস্টেম, এটাকে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত করবে। এখন সুন্দরবন তো একটা বৈচিত্র্য এবং এর মধ্যে একটা ইকোসিস্টেম, একটা জীবন চক্র কাজ করে এবং সেই জীবন চক্রে অত্যন্ত চোখে দেখা যায় না এমন ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে বৃক্ষরাজি, পশু পাখি সবই এখানে আছে। কাজে এইটার যে পুরো চক্রটা, এটা এই যে ধরনের একটা প্রকল্প নেওয়া হয়েছে, এটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সেই বিষয়গুলো বৈজ্ঞানিকরা ইতিমধ্যে দেখিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই ধরনের কথাগুলোকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। আমরা দেখেছি যে সরকারের অর্থমন্ত্রী এর আগেও বলেছেন যে সাবস্ট্যান্সিয়াল ক্ষতি হবে ফ্লোরা এবং ফনার, প্রাণবৈচিত্র্যের একটা উল্লেখযোগ্য ক্ষতি হবে, কিন্তু তারা এই প্রকল্প থেকে সরে আসতে পারবে না। গতকালকেও তিনি বলেছেন। তো এখানে বাংলাদেশ এবং সুন্দরবন কিন্তু বাংলাদেশ এবং ভারত উভয়েরই সম্পদ, উভয় দেশের মধ্যেই এটা অবস্থিত এবং ভারতের জনগণও ইতিমধ্যে এই বিষয়ে সোচ্চার হয়ে উঠছেন। বাংলাদেশের মানুষ তো, আমরা যেটা বলেছি, যদি এখন গণভোট দেওয়া হয় তাহলে 99% মানুষ, সরকারি দলেরও বহু মানুষ, তারা প্রত্যেকে এই সুন্দরবন রক্ষার জন্য এগিয়ে আসবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে এইখানে এই প্রকল্প করা কোনোভাবেই পরিবেশ সম্মত না। ভারতেরও যে ইআইএ গাইডলাইন আছে 2010 সালে, সেখানেও বলা হয়েছে যে যেখানে প্রাণবৈচিত্র্য আছে, অভয়ারণ্য আছে, বন আছে, তার 25 কিলোমিটারের মধ্যে এই ধরনের কোনো প্রকল্প করা যাবে না। এবং ভারতেও কিন্তু এনটিপিসি এই প্রকল্প করতে চেয়েছিল এবং সেখানে তারা এটা করতে পারেনি, কৃষি জমি ধ্বংস হবে বলে। সেখানে বাংলাদেশে এখানে সুন্দর
সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে এবং এইরকম একটা বড় ধরনের আশঙ্কা মধ্যেও দেখা যাচ্ছে যে এখানে এই জনমত উপেক্ষা করে এই ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে। এবং বহুদিন ধরে আমরা বলে এসেছি, সরকারের ডাকেও আমাদের নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞরা উপস্থিত হয়েছেন এবং সেখানেও স্পষ্ট এটা প্রমাণিত হয়েছে, পরিবেশ ছাড়পত্র ঠিকমতো নেওয়া হয়নি, তা সত্ত্বেও এই প্রকল্পের কাজ কিছুটা জবরদস্তির সাথেই এগিয়ে চলেছে জনমত উপেক্ষা করে। কাজেই আজকে আমরা ঘোষণা করেছিলাম এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে এই আমাদের একটা খোলা চিঠি আজকে দিতে চেয়েছিলাম, দিয়েছি আমরা সেটা ঘোষণা, মানে আমরা খোলা চিঠি পাঠ করেছি যে প্রধানমন্ত্রী হয়তো সমস্ত তথ্য তার কাছে ঠিক মতো পৌঁছাচ্ছে না, বিশেষভাবে যারা এই ধরনের প্রকল্পে যারা ভেস্টেড গ্রুপ তারা মানে তাকে নানানভাবে ভুল তথ্য উপস্থিত করছেন। এখানে আসলে জনগণের পক্ষ থেকে যে সমস্ত তথ্যগুলো দেওয়া হচ্ছে, নিরপেক্ষ গবেষণা থেকে যে সমস্ত তথ্যগুলো আসছে, সেগুলো তার কাছে উপস্থিত হওয়া দরকার এবং সেগুলোকে মোটামুটিভাবে সমন্বয় করে আমরা খোলা চিঠি আকারে প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি যে তিনি বাংলাদেশের জনগণের বর্তমান, ভবিষ্যৎ এবং সারা বিশ্বের মানুষের পক্ষে তার এই অবস্থান নেওয়া দরকার। এবং বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান, ইউনেস্কো থেকে শুরু করে রামসার যে প্রতিষ্ঠান আছে, প্রত্যেকেই কিন্তু এই উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এই প্রকল্প থেকে জুনায়েদ সাকি, এই যে আজকে আপনাদের শান্তিপূর্ণ একটা সমাবেশ ছিল, সেইটি পুলিশের বাধা আসলো কি কারণে? মানে এই ক্ষেত্রে পুলিশ কি বলেছে আপনাদের? শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম এবং আমরা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে আমাদের বিক্ষোভ, এবং সেই বিক্ষোভে আমরা কার্যালয় অভিমুখে মিছিল করছিলাম। পুলিশ সেই বিক্ষোভে বাধা দিয়েছে এবং তারা মুহুর্মুহু টিয়ার সেল নিক্ষেপ করেছে, তারা লাঠিচার্জ করেছে এবং এর মধ্যে দিয়ে আমরা অন্তত পক্ষে 49 জন একেবারে ঢাকা মেডিকেল কলেজ এবং অন্যান্য জায়গায় চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে 5-7 জন অত্যন্ত গুরুতর আহত, তাদের সরাসরি টিয়ার সেল আঘাত করেছে, কারো মাথায়, কারো পেটে, কারো পায়ে। আমাদের দলের কেন্দ্রীয় কমিটির নেতা মনিরুদ্দিন পাপ্পু সহ আমাদের 49 জন বিভিন্ন দলের, মানে গণসংহতি, সিপিবি, বাসদ মার্ক্সবাদী, কমিউনিস্ট লীগ, বিভিন্ন রাজনৈতিক দলের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, আমাদের বিভিন্ন অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর জাতীয় কমিটির, ওয়ার্কার্স পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আসলে আহত হয়েছেন, কর্মীরা আহত হয়েছেন। প্রায় শতাধিক মানুষ নানানভাবে এই টিয়ার সেলের মধ্যে দিয়ে আক্রান্ত হয়েছেন, কিন্তু 50 জনকে একেবারে রীতিমতো হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। আমাদের 6 জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, যুব সংগঠনের নেতৃবৃন্দ, সিপিবির এবং গণসংহতি আন্দোলনের 3 নেতৃবৃন্দকে, এই কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন থানায় আটক আছেন, সর্বশেষ খবর আমি যতটুকু জানি। আমরা সেখানে যোগাযোগ করেছি, আমাদের নেতৃবৃন্দ চেষ্টা করছেন। তো এই যে পুরো পুলিশি তৎপরতা, আমরা যেটা বলেছি যে এটা তো আসলে সরকারি সিদ্ধান্ত নিশ্চয়ই হয়েছে, কিন্তু এই দমন পীড়ন করে জনগণের যে সুন্দরবন রক্ষার যে আন্দোলন, এই আন্দোলনকে আসলে বন্ধ করা যাবে না। আমরা বারবার বলছি যে সরকারের দিক থেকে বর্তমান সরকার এবং তাদের সরকারি দল আওয়ামী লীগ, তারা বাংলাদেশের ইতিহাসে সুন্দরবন ধ্বংসকারী হিসেবে যদি চিহ্নিত হতে না চান, তাহলে অবিলম্বে এই প্রকল্প থেকে সরে আসুন। শ্রীলঙ্কা কিছুদিন আগে এই ধরনের একটি প্রকল্প প্রত্যাহার করেছে, অর্থাৎ চুক্তি হয়েছিল, চুক্তির পরও তারা সেই চুক্তি বাতিল করে, সেটা যেহেতু পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে, তারা সেখান থেকে সরে এসছে। বাংলাদেশ কেন পারবে না? আমরা বাংলাদেশ ভারতের জনগণের মৈত্রী চাই, বন্ধুত্ব চাই, এবং আমরা মনে করি যে বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে এই মৈত্রীতা সৃষ্টির জন্যই এমন কোনো প্রকল্প নেওয়া উচিত নয় যে প্রকল্প বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে, এবং কেবল বাংলাদেশের জন্য, এটা ভারতের জন্য আসলে শেষ পর্যন্ত ক্ষতিকর হবে। কেননা সুন্দরবন এই জীবনচক্র ক্ষতিগ্রস্ত হলে এটা পুরো সুন্দরবনকে আক্রান্ত করবে এবং সারা পুরো দক্ষিণ এশিয়ার প্রাণবৈচিত্র্য এবং পরিবেশের উপর একটা বড় ধরনের স্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলবে। জুনায়েদ সাকি, আমরা কি এখনো পর্যন্ত আমরা সরকারের দিক থেকে এই যে যেটি বললেন যে অর্থমন্ত্রী স্বীকার করেছেন যে কিছু ক্ষতি হবে, কিন্তু তারপরেও এই উদ্যোগটি এগিয়ে নেওয়ার পক্ষেই আসলে সরকারের মতামত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কি ধরনের ক্ষতি, কতটা ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি, সেইটার জন্য কোনো ধরনের মানে তথ্য আমাদের কাছে এই মুহূর্তে আছে কিনা, যেটা আপনারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন? আমরা ইতিমধ্যে এই খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা এই সব পরিবেশ বিষয়ে বিশেষজ্ঞ, তারা তাদের বিভিন্ন স্বতন্ত্র পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এবং এর মধ্যে দিয়ে ক্ষতি কী হতে পারে সেগুলো বিষয়ে ইতিমধ্যে নানান গবেষণা প্রকাশ করেছেন এবং সেগুলো সম্মিলিত করে, এবং আমাদের জাতীয় কমিটির সাথে যারা যে সমস্ত বিশেষজ্ঞরা যুক্ত আছেন, তারা তাদের নানান রকম বিশ্লেষণের মধ্যে দিয়ে দেখিয়েছেন এবং এই ধরনের বহু প্রকাশনা আমরা ইতিমধ্যে
প্রকাশ করেছি, আমরা সরকারের কাছে উপস্থিত করেছি। কিছুদিন আগে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় এই বিশেষজ্ঞদের ডেকে এবং যাদের মধ্যে আমাদের জাতীয় কমিটির অনেকেই যুক্ত আছেন তাদের সাথে আলাপ আলোচনা করেছে এবং সেখানে স্পষ্টভাবেই কিন্তু এই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। অর্থাৎ সরকারের কাছে এই তথ্য আছে এবং অর্থমন্ত্রী নিজে স্বীকার করার মধ্য দিয়ে এটা আজকে প্রমাণিত যে সরকার নিজেও জানে এখানে একটা সাবস্ট্যান্সিয়াল ক্ষতি হবে, কিন্তু কি অদৃশ্য কারণে তারা এই চুক্তি থেকে সরে আসতে পারবেন না সেটা আমরা বোধগম্য না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়া এবং সারা পৃথিবীর প্রকৃতি, প্রাণ প্রকৃতি যেখানে, এবং এই ধরনের একটা সুন্দরবন আমরা সৃষ্টি করতে পারবো না, এই ধরনের সুন্দরবন তৈরি করা যাবে না। এটা হাজার বছর দিয়ে একটা জীবনচক্রের মধ্যে একটা প্রাকৃতিক উপায় এটা তৈরি হয়েছে। কাজে এই জিনিস এর চাইতে বড় কোনো অগ্রাধিকার তো থাকতে পারে না, বাংলাদেশের চাইতে বড় কোনো অগ্রাধিকার থাকতে পারে না। কাজেই আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু পরিবেশবিদ আনসারুল করিমের কাছে যাব। আনসারুল করিম আমাদের সঙ্গে আছেন সংযুক্ত। অধ্যাপক আনসারুল করিম, আমরা একটু জানতে চাই যে যেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির যে প্রকল্পটি নেওয়া হয়েছে, এটার জন্য নানান রকমের তথ্যই আমাদের কাছে আসছে। কেউ কেউ এটা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন, কেউ মনে করছেন যে এটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে সুন্দরবন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে এটার ক্ষতির আশঙ্কা কতটুকু আছে এবং আপনারা কি মনে করছেন এই প্রকল্পটি? আসলে এই প্রকল্পের সম্পর্কে আমি যতটুকু জানি, এই প্রকল্পে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ইউজ করা হবে এবং এই প্রকল্পটি সুন্দরবন থেকে 14 কিলোমিটার উপরে অবস্থিত এবং সব কিছু মিলিয়ে এই প্রকল্পের যে কোনো বড় ধরনের প্রকল্প, বিশেষ করে কয়লা বিদ্যুৎ প্রকল্পে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়বে এবং এটাই স্বাভাবিক। এবং আমাদের দেশে যারা এই ব্যাপার নিয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন তারা অবশ্যই তাদের পক্ষে যুক্তি আছে এবং এই যুক্তিগুলির উত্তরে কিভাবে এই প্রকল্পটাকে সায়েন্টিফিক্যালি এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায় এই সম্পর্কেও বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই সুন্দরবনটা যেহেতু আমাদের আবেগ, এখানে বিজ্ঞানের চাইতে আবেগই বেশি প্রভাবিত হচ্ছে। যদি বিজ্ঞানকে এখানে প্রাধান্য দেওয়া হতো তাহলে সরকারের পক্ষ থেকে দেশের যারা গণ্যমান্য বিজ্ঞানীরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ এবং যারা আন্দোলন করছেন তাদের যে বিশেষজ্ঞ সবাই মিলে যদি আমরা একটা খোলামেলা আলোচনায় বসতে পারতাম, আমার মনে হয় সেটাই আমাদের জন্য সঠিক ছিল। এখন এক পক্ষ আবেগে যাচ্ছে আর এক পক্ষ অর্থবিদে যাচ্ছে, এটা দেশের জন্য কোনো অবস্থাতেই মঙ্গল হবে বলে আমার মনে হয় না। জুনায়েদ সাকি, এই ক্ষেত্রে ধরেন একটা আলোচনা যদি সত্যি করতে হয় সেক্ষেত্রে এটা কিভাবে সম্ভব? সত্যিকার অর্থেই আমরা যারা সাধারণ মানুষ আছি তারা হয়তো দুই রকম তথ্যই পাচ্ছি, কিন্তু একটা জায়গায় এসে জাতীয় স্বার্থে আমরা অনেক কিছুই বলি, রাজনৈতিক বিষয়ে না হয় আমরা এক জায়গায় নাই আসতে পারলাম, কিন্তু এখানে রাজনীতির ঊর্ধ্বেও আমাদের দেশ এবং বলা যায় যে বিশ্বের মধ্যেই সুন্দরবন একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ধরনের বন পৃথিবীতে আরেকটি পাওয়া যাবে না। সেক্ষেত্রে মানে রাজনীতির বাইরে এসেও কি করা যায়? জুনায়েদ সাকি, আপনি ঠিকই বলেছেন যে এইটা দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং এর মধ্যে যে অসাধারণ প্রাণবৈচিত্র্য আছে সেটা ধ্বংস হওয়ার কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার সামান্যতম সম্ভাবনার ব্যাপারে আমাদের সর্বৈচিত্র্য আছে। সেটা ধ্বংস হওয়ার কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার সামান্যতম সম্ভাবনার ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। আজকে ইতিমধ্যেই নানান ধরনের প্রকল্প আছে যেটা সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করছে, সেগুলোর ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। সেগুলো না নিয়ে উল্টো আরও সেটাকে করা হচ্ছে। এখন যেটা খোলামেলা আলোচনার কথা বললেন, খোলামেলা আলোচনা কিন্তু আমরা বারবার প্রস্তাব দিয়েছি যে খোলামেলা আলোচনার জন্য প্রস্তুত। ইতিমধ্যে আমি আবারও বলেছি যে সরকারের ডাকেই কিন্তু আমাদের বিশেষজ্ঞরা সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা আলোচনা করেছেন। আমরা যে কোনো প্রকারে, এবং এখানে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই গণমাধ্যমের মধ্যে যদি এই ধরনের আলোচনাগুলো নিয়ে আসা হয় এবং বিশেষজ্ঞদের আনা হয় এবং তার মধ্যে দিয়ে এটা ওপেন ডিবেট হওয়া উচিত। এক, দুই নম্বর হচ্ছে যে কথাটা একটু আগে উনি বললেন জনাব আনসারুল করিম, এখানে আবেগ তো আছেই নিঃসন্দেহে, সুন্দরবন নিঃসন্দেহে আমাদের আবেগ আছে, কিন্তু এটা কেবল আবেগের ব্যাপার নয়। বৈজ্ঞানিকভাবেই কিন্তু বলা হয়েছে, যত রকম যুক্তি দেখানো হচ্ছে যে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি কিংবা আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, এই টেকনোলজি কিন্তু সাবক্রিটিক্যাল টেকনোলজি যেগুলো সাধারণভাবে কয়লা ভিত্তিক আগে ব্যবহৃত হতো সেখান থেকে খুব বেশি পার্থক্য করেনি। এটা তো বড়জোর 8 থেকে 10 ভাগ
কিছুটা দূষণ কমিয়ে এনেছে, কিন্তু সাধারণভাবে যতটুকু দূষণ এই এমনকি সুপার ক্রিটিক্যাল টেকনোলজিতে হয় সেটাই সুন্দরবন ধ্বংসের জন্য যথেষ্ট। কাজেই এইটা টেকনোলজি দিয়ে এখনো পর্যন্ত এই কয়লা ভিত্তিক প্রকল্পকে দূষণমুক্ত করার কোনো সুযোগ নেই। এক, দুই হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে সরকারের দিক থেকে অনেক রকম কথা বলা হয়। সর্বশেষ তারা অনেকেই বলেছেন যে অক্সফোর্ডের ওখানে একটা তো কয়লা ভিত্তিক প্রকল্প আছে, সেখানে তো দূষণ হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু এই 2013 সালে এই অক্সফোর্ডের যে কয়লা ভিত্তিক প্রকল্প, যেটা আমরা এখানে খোলা চিঠিতে উল্লেখ করেছি, যে এটা ইতিমধ্যে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। কাজে এই ফায়ারটিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফায়ারটি যে কয়লা প্রকল্প করা হয়েছিল, সেখানেও বলা হয়েছিল যে গাছগুলো আসলে হবে না। এই 14 কিলোমিটার দূরত্ব যে আসলে 48 কিলোমিটার দূরত্ব পর্যন্ত গাছের মধ্যে প্রভাব ফেলেছে এবং সেই গাছগুলো মারা গিয়েছে। এখন জীবনচক্র এমন একটা ব্যাপার যে যদি সুন্দরবনের একটা অংশের মধ্যে জীবনচক্র ধ্বংস হতে শুরু করে, এটা ক্রমাগতভাবে প্রভাব ফেলতে থাকবে এবং এটা গভীর পর্যন্ত পৌঁছে যাবে, এমনকি ভারতের সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। কাজে এই যে মানে জীবনচক্রটা অত্যন্ত একটা জটিল এবং একটা প্রাকৃতিকভাবে দীর্ঘদিন ধরে তৈরি হয় একটা জিনিস। জুনায়েদ সাকি, আনসারুল করিম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরাও আশা করি যে আলোচনার মধ্য দিয়ে সবার জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্তটি আমরা নিতে পারবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। জামাত সহ শরিক 19 দলকে আপাতত বাদ রেখে নতুন মিত্রদের নিয়ে জোট গঠন করছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে জনগণের আরও কাছাকাছি আসতে চায় এই জোট, বলছেন উদ্যোক্তারা। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, বাসদ সহ বেশ কয়েকটি দলের সাথে আলোচনাও হয়েছে। তবে দায়িত্বশীল সূত্রগুলো বলছে ভোটের জন্য জামাত সহ আগের মিত্রদের সঙ্গেই থাকবে বিএনপি। সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তুলি। গুলশান হামলার পরপরই সন্ত্রাস ও জঙ্গি বিরোধী জাতীয় ঐক্য গড়তে সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু 3 সপ্তাহেও তাতে নেই সাড়া। কারণ একটাই, জামাতের সঙ্গ না ছাড়া। তাই জামাতকে বাদ দিয়ে এগোনোর সিদ্ধান্ত নেই বিএনপি। গত রোববার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপিপন্থী বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ ও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সাথে বৈঠক করেন খালেদা জিয়া। আর দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুখ্য সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে। ঐক্য প্রক্রিয়ার মূল উদ্যোক্তা বিএনপিপন্থী চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী। জামাতকে আপাতত বাইরে রেখে জোট করার কথা স্বীকারও করেন তিনি। বিএনপি যে আলোচনার অংশ নিতে যাচ্ছে, যে এদের সবার সাথে, সেখানে জামাত সেই মিটিংয়ে থাকবে না, সম্ভবত শরিক দলও থাকবে না, আমার যেটা মনে হয়। বিএনপির ঐক্য প্রক্রিয়া যাচ্ছেন কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিলেও উদ্যোগকে স্বাগত জানায় গণফোরাম। সন্ত্রাস থেকে মুক্ত পাওয়ার পরে সকলেই যার যার অবদান রাখতে পারি আমরা রাখি। সম্মিলিতভাবে যেগুলো রাখতে কার্যকরভাবে রাখা যায় অবশ্যই করার জন্য আমাদের কোনো দ্বিধা থাকা উচিত না। এইগুলো নিয়ে রাজনীতি করা উচিত না। জাতীয় ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার সকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বিএনপির আমন্ত্রণে সারা ইঙ্গিত কাদের সিদ্দিকীরও। জামাত একটা সমস্যা, কিন্তু বাংলাদেশের জাতীয় সমস্যা জামাত নয়। বাংলাদেশের জাতীয় সমস্যা হচ্ছে সবার মধ্যে সবার আস্থার অভাব। তবে বিএনপির ডাকে সারা কম বাম দলগুলোর। এখানেও একটা জাতীয় সমস্যার সমাধানের নামে এক ধরনের মানে পক্ষে দল ভারী করা বা বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে এইসব আয়োজনগুলি চলতে পারে। সরকার পতন আন্দোলনে এগোতে না পারা বিএনপি এবার জাতীয় ঐক্য গঠনে কতটুকু সফল হয় সেই সংশয় এখন দলের অনেক নেতাকর্মীর। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ঐক্য প্রক্রিয়া নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, বগুড়া থেকে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাসেত ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুল হাসান খান। স্বাগত আপনাদের। আসাদুজ্জামান রিপন, আপনার কাছে প্রথমে জানতে চাই যে যতটুকু আমরা বুঝতে পারলাম এই প্রতিবেদন থেকে, যে আসলে বিএনপি 2 ধরনের জোটের মধ্যে থাকতে চাচ্ছে, হয়তো একটি নির্বাচনী জোট এবং আরেকটি জাতীয় সমস্যার ক্ষেত্রে। ফলে এইটার মধ্যে কি আমরা আসলে প্রথমে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে আমাদের ধারণাটা যেটা আমরা পাচ্ছি সেইটা যথাযথ কিনা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন যে প্রধানতম সমস্যা, সে প্রধানতম সমস্যা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের
একটা সংকট আছে, বাংলাদেশের গণতন্ত্র নেই, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, বাংলাদেশে একটি জবাবদিহীন একটি সরকার চলছে, এখানে কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না। সুতরাং এই অবস্থাটি থেকে অতিক্রম করতে যখন বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হতে চায়, বাংলাদেশের মানুষ যখন ভোটাধিকারে যখন উন্মুখ হয়ে আছে, তখন একটি নতুন সমস্যা দেখা দিয়েছে আমাদের মধ্যে জাতীয় জীবনে, সেটা হচ্ছে জঙ্গিবাদের সমস্যা। জঙ্গিবাদ একটি নতুন ধরনের সমস্যা, একটি নতুন ধরনের হুমকি, এবং এটি একটি বৈশ্বিক সমস্যা বটে। বাংলাদেশের জনগণ নিরাপদ বোধ করছে না, দেশ নিরাপদ নেই, গণতন্ত্র তো অনেক আগেই নিরাপত্তা হারিয়ে ফেলেছে। তো সুতরাং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে জঙ্গিবাদকে মোকাবেলা করতে হবে। জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি জবাবদিহিমূলক সরকারি ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমি মনে করি এখানে খুব স্থূল রাজনীতি করা উচিত নয়। এখানে সবাই, আমরা যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি, আমরা যারা মনে করি যে বাংলাদেশের একটি জনগণের প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র গণতান্ত্রিকভাবে হবে এবং এখানে সকল প্রকার উগ্রবাদ এবং জঙ্গিবাদের কোনো অস্তিত্ব থাকবে না, বাংলাদেশকে নিরাপদ রাখা যাবে, এরকম একটি সমাজ ব্যবস্থা এবং একটি রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমি মনে করি আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, সেই জাতীয় ঐক্যটিকে এগিয়ে নেওয়ার, এই প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে একটি আন্তরিকতা রয়েছে। এই জাতীয় ঐক্যটি আসলে শুধুমাত্র এই এখনকার যে সমস্যা, জঙ্গিবাদের সমস্যা, সেইটির জন্যই কাজ করবে, নাকি আসলে রাজনৈতিক যে সমস্যা আছে সেইটার ক্ষেত্রেও কাজ করবে? আপনারা কি মনে করেন? দেখুন, আপনার রাজনীতি অবশ্যই প্রায়োরিটিস থাকে একই সময়, আমাদেরকে চিন্তা করতে আমার প্রায়োরিটিটা কি। এই মুহূর্তে প্রায়োরিটিটা হচ্ছে নিঃসন্দেহে আপনার উগ্রবাদ এবং জঙ্গিবাদকে মোকাবেলা করা, এবং একই সাথে রাষ্ট্র যে একটা গণতান্ত্রিক অবস্থার মধ্যে নিপতিত হয়েছে, বাংলাদেশে একটি কার্যকর সংসদ নেই, বাংলাদেশে একটি নিরপেক্ষ প্রশাসন নেই, বাংলাদেশে এইখানে একটা দলবাদী চলছে সমস্ত ক্ষেত্রে। এই জায়গা থেকে উত্তরণের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাও কিন্তু যারা জনগণের জন্য রাজনীতি করেন তাদের কিন্তু একটা আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা তো নিশ্চিত থাকবে। আসাদুজ্জামান রিপন, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমরা একটু বগুড়া যাব, মোহাম্মদ আব্দুল বাসেত আছেন সেখানে। জনাব বাসেত, আমরা সাম্প্রতিক সময়ে এমনকি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, সঙ্গে থাকেন। আমরা একটু বগুড়া যাব, মোহাম্মদ আব্দুল বাসেত আছেন সেখানে। জনাব বাসেত, আমরা সাম্প্রতিক সময়ে এমনকি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে বিএনপি সঙ্গে জামাত থাকলে কোনো ধরনের আলোচনায় তারা যাবেন না। বেশ কিছু দলের সঙ্গে বিএনপি যোগাযোগ করেছে, আমরা দেখেছি বাম দল কিংবা কৃষক শ্রমিক জনতা পার্টি, তারাও জামাতের অস্তিত্বটি বা জামাত সঙ্গে থাকার কারণে এক ধরনের রিজার্ভেশন দেখাচ্ছেন। স্থানীয় পর্যায়ে বিএনপির এই যে ভোট কেন্দ্রিক যে জোট, সেখানে জামাতের থাকা না থাকা নিয়ে মানুষ কি বলে আপনাদের সঙ্গে, মানে সাধারণ মানুষের এইটা নিয়ে প্রতিক্রিয়া কি? স্থানীয় পর্যায়ে মূলত যে এখন এটা সাধারণ জনগণের মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে গোটা দেশব্যাপী, সেটা হলো জঙ্গি সমস্যা বা সরকারের যে ভোটারবিহীন একটা সরকার যেটা গঠন করেছে। এদেশের সাধারণ মানুষ এটা কখনোই কোনোভাবেই পছন্দ করে না, মেনেও নেয়নি। সরকারের সঙ্গে জামাত, বিএনপির সঙ্গে জামাত থাকবে কি থাকবে না, এটি বড় প্রশ্ন সাধারণ মানুষের কাছে নয়। যদি ফেয়ার নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জামাত ছাড়াও এককভাবেও যদি বিএনপি নির্বাচন করে, তা এদের সাধারণ জনগণ বিএনপি সাপোর্ট করবে, এই বিশ্বাস এবং এই আস্থাটা আমরা রাখি। জানি যে সাধারণ মানুষের ভিতরে জঙ্গিবাদ নিয়ে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে তাদেরকে আশ্বস্ত করার জন্য দলীয়ভাবে আপনারা কোনো ধরনের কর্মসূচি যোগাযোগ করছেন কিনা স্থানীয় পর্যায়ে? এটা আমাদের কেন্দ্রীয় কমিটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অলরেডি ঘোষণা দিয়েছেন এবং কেন্দ্রীয় কমিটি এই মর্মে কাজও করছেন যে গোটা দেশে জঙ্গিবাদে বিশ্বাসী বিএনপি না, যার জন্য সকল স্তরের নেতাকর্মী আমরা সজাগ আছি। আমাদের সকলের দৃষ্টি আছে এই জঙ্গিবাদ নির্মূলে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, সেই জন্য দলের সর্বস্তরের নেতৃবৃন্দ সজাগ আছে। এদেশের মানুষকে সংঘবদ্ধ করেই এটা নির্মূল করা সম্ভব, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যে সরকারের কাছে দাবি রেখেছে, বর্তমান সরকারের কাছে, যে জাতীয় ঐক্যের মাধ্যমে এই জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।
নচেত এই জঙ্গিবাদ নির্মূল করা কোনোভাবেই সম্ভব হবে না। জাতিকে বিভক্তিতে রেখে একটা বড় সমস্যা, জাতীয় সমস্যা, এটা নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয়, কোনো দেশে এটা পারে নাই। যার জন্য 19 দলের বাইরে যে দলগুলি আছে রাজনৈতিক দল, তারা সম্ভাব্য এই ঐক্য সম্পর্কে আপনাদেরকে কি বলে? 19 দলের বাইরের দলগুলির প্রতিক্রিয়া কি খালেদা জিয়ার এই ঘোষণা সম্পর্কে? 19 দলের বাইরের যে প্রতিক্রিয়া যেটা, সেটা তো তারা কখনো কখনো জামাতকে ছাড়ার কথা বলে, এটা ঠিক, মাঠ পর্যায়ে জামাতকে ছাড়ার কথা 19 দলের বাইরে কিছু লোকজন বলে। এটা তো রাজনৈতিক যখন নির্বাচন যখন আসে, জোট তো একটা নির্বাচনী ফলাফল হাসিলের একটা জন্য হয়ে থাকে, জোট হয়ে থাকে, বিভিন্ন রাজনৈতিক দল করে, যেটা আওয়ামী লীগও করেছে। জোটে না গেলে আজকে তারাও হয়তো বা ক্ষমতায় যেতে পারতেন না। জোটের প্রত্যাশাটা থাকে ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু জাতীয় সমস্যা যেগুলি আছে সেগুলি নিরসনের জন্য জোটের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আব্দুল বাসিত আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু বরিশালে যাব, সেখানে আছেন মনিরুল হাসান খান। মনিরুল হাসান খান, বিএনপি একটা জাতীয় ঐক্যের কথা বলেছে এবং সেই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে এইটার প্রতিক্রিয়া কি, বা আপনার দল স্থানীয়ভাবে কি ভাবছেন? বিএনপি জাতীয় ঐক্যের কথা বলেছে, কিন্তু তাদের নিজেদের মধ্যে জঙ্গিবাদ এবং ওই সন্ত্রাসী জামাত যদি থাকে, তাহলে তো এই ঐক্যের ডাক দেওয়ার কোনো মানে হয় না। এখন তাদেরকে জামাতকে বাদ দিতে হবে বিএনপির দিয়ে, তারপরে অন্য যারা আছে, যারা গণতান্ত্রিক দলগুলি বাংলাদেশে, সকলকে নিয়ে যারা জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী যে সমস্ত মানুষ আছে, লোক আছে, তাদের সকলের ঐক্য করতে হবে। তাহলে কি এটা আপনারাও তো এই দায়িত্বটা নিতে পারেন? আপনারাও যদি একটা ঐক্যের প্রচেষ্টা করেন, যেখানে আপনাদের চাহিদা মতো হয়তো জামাত ছাড়া বাংলাদেশে বাকি সব দলকে আপনারা এক জায়গায় নিয়ে আসলেন এবং শুনতে চেষ্টা করলেন আসলে রাজনৈতিক দলগুলি এই ক্ষেত্রে কি জানতে চায়। কারণ আমরা জানি যে জঙ্গিবাদ এটা এখনকার সমস্যা না, ধারাবাহিকভাবে অনেকদিন যাবতই বাংলাদেশে জঙ্গিবাদ সমস্যাটা আসছে, এই মুহূর্তে হয়তো একটু ভিন্নভাবে বড় হয়েছে, প্রকট আকার ধারণ করেছে। জি মনিরুল হাসান, আমরা তো চাই সবসময় মাধ্যমে এটা সমাধান করা যায়। আসছে, হ্যাঁ, ঐক্য আমরা করতে চাই। আজকেও যেরকম বরিশালে সকাল 11টার সময় সেক্টর কমান্ডার ফোরাম এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মানববন্ধন হলো, সেখানে সব দলের লোক ছিল এক্সেপ্ট জামাত। সুতরাং জামাতকে বাদ দিয়ে যদি বিএনপি, তাকে আগে তার অবস্থানটা নিশ্চিত করতে হবে, জনগণকে বুঝতে হবে যে তারা জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বাইরে অবস্থান নিয়েছে, কথায় কর্মে কাজে এটা প্রমাণ দিতে হবে, তাহলে এখানে সম্ভব হবে সেটা। মনিরুল হাসান খান, আব্দুল বাসিত আপনার এবং আসাদুজ্জামান রিপন, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো একটু পরে। গণমাধ্যমের কাছে মানুষের প্রত্যাশার নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা ডিসিপ্লিনের হেড ইনচার্জ ডক্টর মোহাম্মদ আব্দুল জব্বার, বাংলাদেশ বেতারের সাবেক মুখ্য উপস্থাপক ফজলে হোসেন চট্টগ্রাম থেকে, এবং সিলেট থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম। আমরা প্রথমেই একটু যেতে চাই খুলনায় জব্বার হোসেন সাহেবের কাছে, যে এই যে গণমাধ্যমের যে প্রত্যাশা সেটি কতটুকু পূরণ করতে পারছে বলে মনে হয়, এবং প্রত্যাশাটা আসলে কি, খুব সংক্ষেপে যদি আমাদের বলেন। আমি মনে করি যে মনে হয়, এবং প্রত্যাশাটা আসলে কি, খুব সংক্ষেপে যদি আমাদের বলেন। আমি মনে করি যে একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে গণমাধ্যম স্বীকৃতি লাভ করে ভিত্তি হিসাবে। তো সেই চতুর্থ স্তম্ভ যদি আমরা তাৎপর্য বিশ্লেষণ করি,
যে বিশেষ করে জনমত যাচাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই গণমাধ্যম। আজকে গণমাধ্যম আমরা এখান থেকে আমাদের দেশ মহান মুক্তিযুদ্ধের যে চেতনা বা মহান মুক্তিযুদ্ধের সময় থেকে গণমাধ্যম যে বাংলাদেশের কনটেক্সটে যে ভূমিকাটা রেখেছে সেটা অতীব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্ব দরবারে এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক সচেতনতা তৈরি করা, সামাজিক দায়বদ্ধতা থেকে। জব্বার হোসেন, অবশ্যই এটার ঐতিহাসিক প্রেক্ষাপটে ফেললে আমরা যথেষ্ট ভালো করেছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা খুব বেশি পূরণ করতে পারছে কিনা? আমি তা মনে করি যে হ্যাঁ, গণমাধ্যম সেটি পূরণ করতে পারতেছে, এই কারণেই যে আজকে আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সমাজের প্রতিটি প্রান্তে যে ঘটনাগুলো ঘটতেছে সেটি আমরা দেখতে পারতেছি। আমরা মনে করতেছি যে গণমাধ্যম হ্যাঁ আরও পজিটিভ যদি ভূমিকা রাখতে চায়, তাহলে যে সমাজের যে পজিটিভ যে দিকগুলো আছে সেই পজিটিভ দিকগুলোর প্রতি গণমাধ্যম বেশি হাইলাইট করবে। আমরা যেটা দেখতে পাই যে সমাজের কিছু নেতিবাচক বিষয়। জি, শামসুল আলম সেলিম আছেন সেখানে। শামসুল আলম, আমরা একটু জানতে চাই যে গণমাধ্যম সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়াটা কি? গণমাধ্যম যেই ভূমিকা পালন করছিলেন, আব্দুল জব্বার যেটা বলছেন সেটার সঙ্গে আপনারা কতটুকু একমত? শামসুল আলম সাহেবের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আব্দুল জব্বার, আপনার কাছে আবার ফিরে আসছি যে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? আমি মনে করি যে গণমাধ্যম তার সঠিক কাজটি করতেছে, তবে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের আরো কিছু গতিশীল ভূমিকা রাখা প্রয়োজন আমি মনে করি। বিশেষ করে জব্বার এবং শামসুল আলম সেলিম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকের নিচে আরো একটা বিরতি, ফিরছে একটু পরে। চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক ও মানবাধিকার কর্মী মহাশ্বেতা দেবী। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাহিত্যিক সেলিনা হোসেন, যাচ্ছি তার কাছে। সেলিনা হোসেন, আমরা একটু জানতে চাইব যে মহাশ্বেতা দেবী আমাদের যে সাহিত্যে শূন্যতা তৈরি করে গেলেন, সেই শূন্যতাটা আসলে কি? আমরা কিভাবে তার থেকে, সাহিত্যের কর্মগুলির থেকে অবশ্যই এখন বঞ্চিত হব? আমি মনে করি মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনেই একটি অবধারিত সত্য। এই মৃত্যু সবাইকেই বরণ করতে হবে। মহাশ্বেতা দেবী শারীরিকভাবে নেই, কিন্তু তিনি শূন্যতা তৈরি করেননি। তার যে কর্মযজ্ঞ, তার যে সাহিত্য, তার যে মানবিক বোধ, যে চেতনা, অধিকারের পক্ষে যে লড়াইয়ের কথা তিনি আমাদের মাঝে রেখে গেছেন, আমাদের প্রজন্মকে এই বিষয়টি নিজেদের মধ্যে ধারণ করতে হবে। যদি শূন্যতা হয় তাহলে সেটা আমাদেরই ব্যর্থতা, মহাশ্বেতা দেবীর ব্যর্থতা নয়। সুতরাং তার মৃত্যু কোনো মৃত্যু নয়, তিনি বেঁচে আছেন আমাদের মাঝে, বেঁচে থাকবেন, এবং তার এই জীবনবোধ নিয়ে, মানবিক চেতনা নিয়ে, তার লড়াইয়ের সবটুকু জায়গা নিয়ে আমরা আমাদেরকে রেডি রাখবো, আমাদের প্রজন্মকে তৈরি করব যেন তারা এই সত্যটি নিজেদের মধ্যে ধারণ করে রাখতে পারে। আমরা জানি যে একটা বিশেষ সাহিত্যে একটা বিশেষ ক্ষেত্রে তিনি কাজ করতেন, সেই ক্ষেত্রটি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, যে সত্য নিয়ে কাজ করার ক্ষেত্রে। বিশেষ ক্ষেত্র তিনি যেটা করেছেন, যিনি নারী অধিকারের পক্ষে কথা বলেছেন, তার একটি চমৎকার গল্প আছে, রুদালি। এই ধরনের গল্পগুলো নারীর অবস্থানকে, নারীর অধিকারকে সমুন্নত করেছেন। তিনি আমাদের আদিবাসী জনগোষ্ঠীদের নিয়ে কাজ করেছেন, চট্টি মুন্ডা এবং তার তীর যেমন একটি উপন্যাস। এভাবে জনগোষ্ঠীকে নিয়ে সামনে নিয়ে আসার সাহিত্যের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে তিনি যেভাবে নিয়ে এসছেন, সেটা সাহিত্যের সম্পদ শুধু নয়, সেটা একটি জাতির জীবন সত্যের সম্পদ। প্রজন্মকে এই সম্পদটাকে বুঝতে হবে এবং তার সাহিত্য ধারার মধ্যে এটা সঞ্চারিত রাখতে হবে, যেন এই সত্য থেকে প্রজন্ম বিচ্যুত না হয়। সেলিনা হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটরস উইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।